ভিশন 24 এর আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম রানা। দর্শক, বাংলাদেশের মানুষের মুক্তির অন্যতম বড় একটি পথ হলো জুলাই গণ অভ্যুত্থান। সেই জুলাই গণ অভ্যুত্থান 2 বছর পরে বাংলাদেশের সাধারণ মানুষের কি হাতছাড়া হয়ে গেছে? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভিশন 24 এর এডিটর জনাব কাজী সালাউদ্দিন মাহমুদ মিম এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসান সাফায়েত। আমরা সরাসরি একবারে প্রশ্ন চলে যাব। আমি প্রথমে গাজী সালাউদ্দিন মাহমুদ মিমের কাছে আসতে চাই। মিম ভাই, আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন যে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে শুরু হয়েছিল, যে স্পিরিট ছিল বা উদ্দেশ্য ছিল, সেটি কি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে গেছে বা মানুষের হাতের নাগাল থেকে ফসকে গেছে? এই বিষয়ে আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ জানা। সঙ্গে সাফায়েত, তোমাকে অসংখ্য ধন্যবাদ একসঙ্গে যুক্ত হওয়ার জন্য। তোমার যে প্রশ্নটা, এটা কিন্তু সবার, সারা বাংলাদেশের সকল মানুষের কাছে যারা মানে জুলাই আন্দোলনের সঙ্গে ছিলেন, একটা জিনিস আমার আমার কাছে এটা মনে হয়, যদি আমরা সাদা দৃষ্টিতে এক বাক্যে বলতে চাই, তাহলে বলবো যে হ্যাঁ, আমাদের যে এক্সপেকটেশন ছিল সে এক্সপেকটেশন আমাদের পূরণ হয়নি। এখন আমি যদি বলি যে কেন পূরণ হয়নি, তার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা পূরণ করার জন্য যা যা করার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে, মানুষ, আমরা যখন এক্সপেকটেশন ঠিক করছি যে আমরা জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কি চাই, এই চাওয়ার জায়গাটা, আমাদের যে চাওয়ার এক্সপেকটেশনের যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমরা আবেগের কারণে অনেক বেশি চেয়ে ফেলেছি। মানে কি, আমরা চাওয়ার ক্ষেত্রে আমাদের গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু আমরা চিন্তা করি নাই। গ্রাউন্ড রিয়েলিটি কিরকম, যে বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব কি, এই বিষয়গুলা তুমি দেখো। এখন কিন্তু বহুত মানুষ এই জুলাইকে নিয়ে অপদস্থ করতেছে, জুলাইকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করতেছে। আজকে একটা আমি কার্টুন দেখলাম, যে মেহেদি নামে একজন, সে আবু সাইদের কার্টুনটাকে এমনভাবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছে, আবু সাইদের ছবিটাকে কার্টুন করে। এইটা কিন্তু, এইটা যদি হয় তোমার বাংলাদেশের ভেতরে, তাহলে তুমি কিভাবে জুলাইয়ের প্রত্যাশাকে পূরণ করবা? সম্ভব না। সো আমরা বলতে পারি আসলে জুলাই প্রত্যাশা আমাদের যেটা ছিল সেটা আসলে আমাদের পূরণ হয়নি। আচ্ছা, আমি আমি তাহলে এই একই প্রশ্নের কাছাকাছি একটু আসতে চাই, কারণ আমাদের যে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান সাহেব, তিনি নিজেই একজন জুলাই যোদ্ধা ছিলেন। তার কাছে আমার কাছে মনে হয় যে 2 বছর পরে কি মনে হচ্ছে যে জুলাই আসলে আপনার নিজের কাছেই আসলে কতটুকু সঠিক আছে, নাকি হাতছাড়া হয়ে গেছে? আপনার এক্সপেকটেশনটা কেমন ছিল, সেটা কি পূরণ হয়েছে হাসান সাহেব? ধন্যবাদ বাবু আপনাকে। আসলে ভিশন 24 যারা এই মুহূর্তে দেখছেন, তার দর্শনার্থী যারা আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকে জুলাই শহীদ দিবস। আজকে আপনি জানেন যে রংপুরে আবু সাইদ এবং আহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিম শান্ত আজকে তারা জীবন দিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু জুলাই আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তো সেই সাথে আমি এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এটি তো শুধু আপনার একার প্রশ্ন না, এটি সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। কারণ 2 বছর পরে এসে আমরা কি পেলাম বা কি চেয়েছিলাম, এই আলোচনাটা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। তবে এখানে আমি একটু পেছন থেকে বলতে চাই। দেখুন, আমরা প্রায় একটা আলোচনা আসে যে বাঙালি আবেগের জাতি, এবং সাধারণ মানুষ আহ, বারবার আন্দোলন করে। খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি যদি লক্ষ্য করেন, যে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ধর্মীয় বিদ্বেষ থেকে শুরু করে সেখানে নিজ দেশের নাগরিকদেরকে পর্যন্ত আহ, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরকম নিপীড়ন চলছে সেখানে, এবং সেটা একদিন দুদিন না, বছরের পর বছর চলছে। কিন্তু সেখানে কিন্তু এই ধরনের স্বতঃস্ফূর্ত বিপ্লব, গণবিদ্রোহ, গণ অভ্যুত্থান, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন না। তো এই যে যে আমরা আহ দেখতে পাই না, এর পেছনে কারণটা কি? এর পেছনে আমার কারণটা যে আমাদের বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব। আমরা জাতিগতভাবে আসলে আমরা হয়তো একটু আবেগপ্রবণ, কিন্তু সেই আবেগের পেছনে একটা শক্তি আছে। সে আবেগ থেকে আমরা শক্তি পাই, এবং যে কারণে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটতে ঘটতে পেরেছে। আপনি একটু ইতিহাসের দিকে তাকান, যে বাংলাদেশে 69 গণ অভ্যুত্থান, 71, সবকিছু কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থান একমাত্র যেটা, সেখানে কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করেন। তো যেহেতু এখানে সরাসরি প্রধান রাজনৈতিক দলগুলো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিশেষ করে তারা নেতৃত্ব দিয়েছিল। সুতরাং এখানে আবেগের জায়গাটা একটু বেশি থাকবে, প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকবে। কারণ
রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো আন্দোলন করেন তখন তারা অনেক হিসাব কিতাব করেন, অনেক কিছু তারা চিন্তা ভাবনা করেন। তো সাধারণ মানুষ যেখানে নেতৃত্ব দিয়ে সরাসরি জীবন দিয়ে তারা এই অভ্যুত্থানটা সফল করেছে, তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু তাদের প্রত্যাশার জায়গাটা বেশি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, সাধারণ জনগণ আন্দোলন করে অভ্যুত্থান করে একটি 15 বছরের ফ্যাসিবাদী শাসককে এখান থেকে বিতাড়িত করে যখন এখানকার রাজনীতিবিদদের হাতে, যেহেতু দেশ রাজনীতিবিদরা চালাবে, তাদের কাছে যখন ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, ওইখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। কারণ ওই যে রাজনীতিবিদরা যখন দেশ পরিচালনা করতে আসেন, তখন তারা সাধারণ মানুষের মতো চিন্তা চিন্তা করতে পারেন না, তাদের অনেকভাবে চিন্তা করতে হয়। কিন্তু এই যে যে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের চিন্তার যে ফারাক, এখান থেকে আমি মনে করি প্রধান যে জুলাইকে হারিয়ে ফেলার যে আমাদের যে আশঙ্কা বা যে আমরা যে চিন্তাটা করছি, সেটাই শুরু হয়েছে। আচ্ছা আসলে আমরা জুলাইকে হারিয়ে ফেলা বলতে কি বুঝছি, আপনি একটু ছোট করে বোঝেন। যে জুলাইকে হারিয়ে ফেলা বলতে, যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের চাওয়া ছিল, যে 15 বছরের আমাদের আহ, আহ, মানে না পাওয়া, সে না পাওয়া গুলো কি? একটা হলো যে আমাদের গণতন্ত্র হারিয়ে গেছিল। তাহলে সেই দিক থেকে তো আমরা চমৎকার একটা নির্বাচন পেয়েছি। তাহলে কিছু বিতর্ক তো আছে, অবশ্যই আছে। তো তার মধ্যে নির্বাচন ব্যবস্থা ফিরে এসেছে, এটা কিন্তু জুলাইয়ের পক্ষ থেকে একটা পাওয়া, হুম, এটাকে তো অস্বীকার করতে পারি না। তারপরে জুলাইয়ের আগে আমরা যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখেছিলাম, গুম খুন, এক ধরনের বিচারহীনতা, এখন যে পরিপূর্ণভাবে আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি তা কিন্তু বলা যাবে না। কিন্তু এই যে পরিবর্তনটা আমরা যেটা চেয়েছিলাম, পরিপূর্ণভাবে এটা হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে গণভোট এবং জুলাই সনদ, খুবই স্পেসিফিক ভাবে বলছি, আমি যদি বলে থাকি যে জুলাইকে আমরা হারিয়ে ফেলেছি কিনা, তাহলে এই প্রশ্নটা সবার আগে আসে যে গণভোটের মাধ্যমে যে মতামত জনগণ দিয়েছিল এবং জুলাই সনদের মাধ্যমে রাজনীতিবিদরা যে ঐক্যমত্যে গুলো পৌঁছেছিল, সেইটা বাস্তবায়ন করতে না পারার ফলে বাকি যে আহ, অপ্রত্যাশা বা বাকি যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আমি মনে করি এর পেছনে এটা রয়েছে। তো আচ্ছা জি, এখান আমি থেকে আমি আমি বলি যে এখান থেকে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে, আচ্ছা রানা, আছে আমি আমাদের কাছে। আমি আমি সাফায়েতের আমি সাথে একটু বুঝতে পারছি। সাফায়েতের সাথে একটু যোগ করি জি, জি, একটু। সাফায়েত যে কথাটা বলছে আসলে এটাই, আমি আমি ওর সাথে সম্পূর্ণ একমত। আমাদের একদম কিছু অর্জন হয়নি তা না, যেমন একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমরা ফিরে এসেছি। আমরা গত 2 বছর জুলাই অভ্যুত্থানের পর থেকে পর্যন্ত কোনো গুম খুম পাইনি। আমরা আশা করি মানে পিলখানার মতো কোনো ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। এই যে যে আশা করতে পারছি যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, এইটুকু কিন্তু অর্জন। কিন্তু ওর কথা হচ্ছে সেটা যে জুলাই সনদ যেটা ছিল, যে পরিপূর্ণ যে প্রত্যাশাটা, সেই জায়গাটা আমরা পাইনি। আর পরিপূর্ণ প্রত্যাশাটা না পাওয়ার কারণে আমি বলতেছি যে যে পরিপূর্ণ প্রত্যাশা পাওয়ার জন্য যে রিয়েল গ্রাউন্ড রিয়েলিটি সেটা আমাদের ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওর কথার মধ্যে ছিল, আমি সেটা স্পষ্ট করি। যে কোনো অভ্যুত্থানে দুটো দিক থাকে। একটা গ্রাউন্ড রিয়েলিটি, মানে মাঠে যে অভ্যুত্থানটা ঘটে, এবং অভ্যুত্থানটার সঙ্গে সঙ্গে ওই অভ্যুত্থানে যে দড়িটা বা যে রেসটা, সেটা চলে যায় রাজনীতির ময়দানে। ফলে তোমার হুম, অভ্যুত্থানের সঙ্গে যে রাজনীতির যে ময়দান, সেটা যদি প্রস্তুত না থাকে, তাহলে অভ্যুত্থানে ফসল ঘরে তোলা যায় না। যেমন আমি একটা উদাহরণ দিই। 1975 সালে 15ই আগস্ট ফারুক এবং রশিদ একজন কিন্তু দায়িত্ব নিছে ভেতরে অভ্যুত্থানটা ঘটানোর, আরেকজন তার দায়িত্ব নিছিল মুস্তাককে নিয়ে এসে ক্ষমতায় বসানো। তার মানে কি, হুম, তারা কিন্তু দুইজন ব্যক্তি মাত্র এই কাজটা করেছে, কিন্তু তারা দুইজন ব্যক্তি কিন্তু ওই জিনিসটা ঠিক রেখেছিল যে গ্রাউন্ডে ঘটনা ঘটার পরে যে রাজনৈতিক যে জায়গাটা, সেই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, তারা সেটা হ্যান্ডেল করছিল। এই কারণে কিন্তু তারা সফল হয়েছিল। 3রা নভেম্বর খালেদ মোশাররফ কিন্তু এই ভুলটাই করছেন। খালেদ মোশাররফ অভ্যুত্থান ঘটাইছে, কিন্তু তার কিন্তু তার কোনো হোমওয়ার্ক ছিল না যে এই অভ্যুত্থানের পরবর্তীতে রাজনীতিটা কিভাবে আমি ফয়সলা করব। ফলে জুলাই আন্দোলন যেহেতু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, সেই কারণে ওই যে যে অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়টা, যেটা রাজনীতির ফয়সালা, সেই ফয়সালায় কিন্তু আমাদের কোনো প্রস্তুতি বা হোমওয়ার্ক ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, সে ব্যক্তিদের গার্ডস, সে ব্যক্তিদের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিদের নিয়ে নানা প্রশ্ন আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি। সো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে আমরা জুলাইয়ের যতখানি প্রত্যাশা আমাদের ছিল, ঠিক ততখানি হয় নাই। তার মানে একেবারে হয় নাই তাও ঠিক না। জি রানা। আচ্ছা আমি আমি এই যে মিম ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটাতে আসতে চাই। ধরুন হচ্ছে যে আপনি যে কথা বলেছেন যে শাফায়েত ভাই বলেছেন যে জুলাইটা একেবারে ব্যতিক্রম একটা আন্দোলন ছিল, যেটা আসলে পলিটিক্যাল লিডাররা এই নেতৃত্ব দেন না। কিন্তু আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে এই বাংলাদেশেই। 71 হয়েছে, তারপর 90 গণ অভ্যুত্থান হয়েছে। এরকম ঘটনাগুলো কিন্তু আমাদের রাজনৈতিক পলিটিক্যাল লিডারদের নেতৃত্বেই কিন্তু হয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র যে জুলাই আমাদের প্রত্যাশা নষ্ট হয়েছে বা এরকম প্রশ্নটা আসছে কিন্তু তা না। আমাদের 71 আমরা দেখেছি, সেখানে
30 লক্ষ মানুষ শহীদ হবার পরেও রাজনীতি কি পরিবর্তন এসেছিল? না, আসেনি। বরং আমরা দেখেছি যে 30 লক্ষ মানুষ শহীদ হবার পর বরং আরো রাষ্ট্রটাকে আরো নেতিবাচক দিকে চলে গেছে। তার মানে মানে আমি আসলে এখানে না হয় জুলাই মানে পলিটিক্যাল লিডারদের কমিটমেন্ট ছিল না, কিন্তু ওখানে তো কমিটমেন্ট ছিল, ওখানে কেন ফেল করি? মানে একই প্রশ্ন যদি 71-এর ক্ষেত্রে করি, সেখানেও আচ্ছা, তো মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। 52 থেকে 71 পর্যন্ত আমাদের প্রত্যাশার জায়গাটা কি ছিল? আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাবো, একটা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ পাবো। এখন যখন যুদ্ধটা শুরু হয়, তুমি দেখো 17 এপ্রিল কিন্তু একটি সরকার গঠন হয়। ইন্দিরা গান্ধীর কাছে যখন সাহায্য চাওয়া হলো, ইন্দিরা গান্ধী সাহায্য, তখন বললাম কাকে সাহায্য করবো, তোমাদের সরকার কই, কে সরকার প্রধান এই মুহূর্তে? তখন তারা হুম, তাজউদ্দিন বলছিল আমি তো সরকার প্রধান। তখন হুম। তারা কিন্তু একটা সরকার গঠন করলো, তার মানে এটা পলিটিক্যাল মানে বুক ওপেন করা হলো। ফাউন্ডেশন দরকার, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেইটা কিন্তু 72 সালে উনি স্বাধীন হওয়ার পর যখন আমাদের রাষ্ট্র হিসেবে যাত্রাটা শুরু করলো, তখন আমাদের এটা হোঁচট খেলো নানা কারণে। এটা একটা কিন্তু বিশাল ব্যাখ্যা, এটা এত কিছু। এক কথা যদি বলা যায়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। সেটা কিন্তু আন্দোলনের ব্যর্থতা না, সেটা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। এবং এই ব্যর্থতার পেছনে আমাদের ভেতরের এবং বাইরের কিছু শক্তির প্রভাবও কাজ করেছে। সহজ কথা। তার মানে এই না যে ওটার প্রত্যাশা আর জুলাইয়ের প্রত্যাশা মানে পরিবর্তনে কিন্তু মিল খুঁজতে তুমি পারবা না। কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। আজকে হ্যাঁ, বিএনপি সরকারে যখন আসছে, বিএনপি যে রাজনৈতিক নেতৃত্ব, তাকে বুঝতে হবে। তুমি যদি, আমি এখানে একটু জিনিস বলি, ধরো বিএনপির যে 31 দফা ছিল, সে 31 দফা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ছিল। তাহলে সেটা যদি তারা বাস্তবায়ন না করে, তাহলে তাদের ম্যানিফেস্টোতে তারা মানছে না। আরো স্পেসিফিক করি, বিএনপি রাজনৈতিক দর্শন কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। বর্তমানে হুম। বাংলাদেশের সংবিধানে কি বাংলাদেশি জাতীয়তাবাদ আছে? নাই। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে যা বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিয়ে এখন করা হয়েছে, বাংলাদেশের সীমানার মধ্যে যারা বসবাস করবে সবাই বাঙালি হিসেবে বাংলাদেশি। স্বীকৃতি পাইবে। তাহলে এই যে হুম। এখন যে সংবিধান সংবিধান করে সালাউদ্দিন গলা ফাটায়, সালাউদ্দিন কি জানে যে এই সংবিধান তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক? তাহলে ব্যর্থতা কার? রাজনৈতিক আচ্ছা, নেতৃবৃন্দের। আচ্ছা। এখানে এখানে এটা ধরলাম আমি পলিটিক্যাল লিডারশিপের একটা ব্যর্থতা আছে। আমি আমি একটু এটা মেম্বার সাথে হাসান একটু সাহেবের যুক্ত কথা করি বলতে একটু। চাই। হ্যাঁ, আমি আমি আপনি আপনার কাছে প্রশ্নই আসতেছি, যে সেখানে হয়তো আপনি যুক্ত করার সুযোগ পাবেন। আমি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন করি। আমি ধরলাম আমি বিএনপি ফেল করেছে, জামায়াতে ইসলামী ফেল করেছে, কিন্তু আমার কথা হলো 1.5 বছরের বেশি সময় ধরে একটা কি বলে অপলিটিক্যাল পার্টি মানে অপলিটিক্যাল নেতৃত্বের হাতে কিন্তু দেশটা ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা দেশ চালিয়েছে 1.5 বছরের সময়। তখন আমরা দেখেছি যে বিশেষ করে বিশেষ কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা খুবই উগ্র আচরণ করেছে, আহ নিয়মিত মারধরের ঘটনা ঘটেছে, এখানে ভাঙচুর ওখানে ভাঙচুর। এবং ওই অরাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু যেমন ধরনের কোনো মানে ওইভাবে যে দেশটাকে ফিল করবে, এতগুলো মানুষ মারা গেল, এভাবে দেশটাকে কিভাবে নতুন ডিরেকশন দেয়া, ডক্টর ইউনূসের আমলে কিন্তু আমরা নতুন কিছুই আসলে পাইনি, বরং দেশটা আরো এক ধরনের অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে গেল। হাসান সাহেব, আপনার কাছে প্রশ্ন, তারাও যদি পলিটিক্যাল নেতৃত্ব ফেল করে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সমস্যাটা কোথায় ছিল? তারাও তো ভালো করতে পারলো না, কেন পারলো না তারা? খুবই গুরুত্বপূর্ণ হাসান একটা সাহেব। ইস্যু তুলেছেন, মানে এটি আসলে আলোচনা করার গুরুত্বপূর্ণ আলোচনাটা করাটা। দেখেন, আপনি আমাদের চোখের সামনে আন্দোলনগুলো হয়েছে, আমি নিজে আন্দোলনে যুক্ত ছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এক- এই আন্দোলনটাকে আসলে বিপ্লব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, মানে এই যে যে একটা জায়গায় আমাদের একটা সংকট তৈরি হয়েছিল, আমরা যেভাবে বলি না কেন, এটা একটা সফল গণ অভ্যুত্থান ছিল। এটা নিয়ে কোনো মানে মানে প্রশ্ন নেই। প্রশ্ন হলো, এই গণ অভ্যুত্থান দেশের মানুষ করলো, কারা করলো? যারা গত 15 বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল, নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, দিনের পর দিন জেল জুলুম মামলা হামলা গুম খুন, এই যে যারা নিপীড়িত জনতা ছিল, তারাই কিন্তু ছিল এই গণ অভ্যুত্থানের মূল স্রোত, মূল স্পিড। এখন আপনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতৃত্বে যে উপদেষ্টা সরকারের কথা বলছেন, আপনি বলেন তো, এর মধ্যে একমাত্র আহ, আপনার আদিলুর রহমান ছাড়া বাকি কোন ব্যক্তিটা গত 15 বছর সরকারের এই নিপীড়নের শিকার হয়েছিল? আমি ডক্টর যেটা ইউনূস এই জন্য নিজেই কথাটা হয়েছিল, বলছি। নিজেই হয়েছিল। ডক্টর ইউনূস নিজেই হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, উনি ডক্টর নিজে ইউনূস হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, তার ক্ষেত্রে কিছুটা হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে দেখেন,
এই যে নিপীড়ন একটা ধরন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষোভ থেকে তার উপর কিছু নিপীড়ন হয়েছিল, এটা সত্যি কথা। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে নিপীড়িত হয়েছে, সেভাবে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই নিপীড়নটা আসলে কিছুই না। শোনেন, গুমের ঘরে যে ছিল বা তার কাছে আপনি এই গল্প আসলে নিপীড়ন কি এটা আপনি বুঝাইতে পারবেন না। তো সুতরাং এই যে মানুষগুলো তারা নিপীড়নের শিকার হয়েছিল এবং তার পরবর্তীতে যারা দায়িত্ব নিল, এরা আসলে ফিল করতে পারবে না যে এই 15 বছর আসলে কি ঘটেছিল বাংলাদেশে। ধরেন আপনি না না আপনি সালাউদ্দিন আপনি আহমেদ আপনি বলেন, আপনি তারা এই জায়গায় আসলে এবং দ্বিমত করতে চাই বেশিরভাগ আমি লোকই তো আসলে নিরাপদ জীবন না না যাপন করেছিল। না না আমি দ্বিমত করতে আমি চাই, শেষ করি কারণ শুনুন। আপনি এখন যারা ক্ষমতায় আছে বিএনপি নেতারা তারা নিজেরাও কিন্তু অনেক নিপীড়নের শিকার হয়েছে। মির্জা ফখরুল আমি ইসলাম আমি তো আলমগীর তিনি আমি সেটা নিয়ে বলছি না, সর্বোচ্চ আমি মামলা বলেছি ছিল তার উপদেষ্টা নামে। সরকার, আমি উপদেষ্টা পরিষদ নিয়ে স্পেসিফিক বলছি যে এই আচ্ছা উপদেষ্টা পরিষদের বেশিরভাগ লোক ছিল সুশীল, তারা নিরাপদ হুম জীবনযাপন করেছিল বেশিরভাগ লোকই। দু একজনের কথা আচ্ছা বললাম। কথা হলো তারা তারা এই ফিলটা করতে পারবে না যে গত 15 বছরের নিপীড়নটা কত কষ্টকর, কত দুঃসহ ছিল। সুতরাং যদি ফিল করতে পারবে না, তারা জনগণের ভাষাও বুঝতে পারবে না। এই জনগণের আচ্ছা ভাষা বুঝতে না পারার ফলে তাদের মধ্যে বৈপ্লবিক চিন্তা আসবে না। যেহেতু এই গণ অভ্যুত্থানটা হওয়ার পরে গণ অভ্যুত্থান নেতৃত্ব যারা দিয়েছিল, তারা যেহেতু পরিপূর্ণভাবে সরকারটা দখল করেনি বা গ্রহণ করেনি, যেহেতু এটা থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি হাতে চলে গেছে, সুতরাং এখানে পরিপূর্ণভাবে ক্লিনটা হয়নি। আমি ক্লিনটা কি তারপরে আপনি বলছি, আপনি দেখেন, আপনি আমি আমি একটু শেষ করি, আমি জাস্ট একটা মিনিট নেব। সেটি হলো যে আপনি জানেন এই অভ্যুত্থানের আগে ওবায়দুল কাদের একটা বক্তব্য আছে যে আওয়ামী লীগ সরকার যদি ফেল করে তাহলে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে। হুম তাদের চিন্তাটা দেখেন, তারাও কিন্তু জানে তারা নিপীড়নটা কতটুকু করেছিল। তারা নিজেরাও বুঝতে পেরেছিল যে হাসিনা সরকার পড়ে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা গেলে, আসলে কি মারা গেছিল? এই যে মারা যায়নি, আপনার শ্রীলঙ্কার মতো মন্ত্রী এমপিদেরকে রাস্তায় পিটাই পিটাই মনে করেন যে কাপড় খুলে নিতে পারেনি। এইটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রধান ব্যর্থতা আমি মনে করি। কারণ এই যে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে ছাত্র জনতা যখন ঘরে ফিরে গেল, তারপরে শেখ হাসিনার রেখে যাওয়া পুরো স্টেট, পুরো সেট আপ সবকিছুই রয়ে গেল হাতে গোনা 2-4টা। আপনি দেখেন তো কয়জন ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউএনও টিএনও গ্রেপ্তার হয়েছে, কয়জন সচিব আচ্ছা গ্রেপ্তার হয়েছে, হয়নি হয়নি কয়েকজন আমি পুলিশ। সাবাত ভাই হয়নি হয়নি তাহলে আপনি হয়নি বলেন, কিন্তু তাহলে আপনি এই বৈপ্লবিক জায়গাতে পরিবর্তন এই আমি এই এই ইউনূস সরকারের কাছ আমি এই থেকে জায়গাতে আপনি আপনাকে কিভাবে প্রত্যাশা করেন? আমি এই জায়গাতেই সম্পূর্ণ একটা প্রশ্ন করতে চাই, তারপরে মিমের কাছে আসতে চাই। আপনার বক্তব্য থেকে এটি ক্লিয়ার হয়েছে যে মানে গণ অভ্যুত্থানের পরদিন বা ওই দিনই আসলে মানে গণ অভ্যুত্থানটা হাতছাড়া হয়ে গেছে। এখন হ্যাঁ, হাতছাড়াটা করলো কারা? আপনি কিন্তু হিসেব করেন, যারা গণ অভ্যুত্থানটা ঘুরিয়েছে যে ছাত্রদের নেতৃত্বে, তারাই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি ছিলেন প্যারিসে, তাকে তারা ওটা ছিল এখান থেকে ডিক্লেয়ার বাস্তবতা। করে। তাহলে তাহলে গণ অভ্যুত্থানটা যে হাতছাড়া হলো, হাতছাড়া হওয়ার পেছনে সবার আগে প্রথমত দায়িত্ব তো যারা নেতৃত্ব দিল তারাই। আপনি কি মনে করেন এটা কি সঠিক কিনা? আমার আমার না প্রশ্ন না, সঠিক কিনা? এটা আমি মনে করি না। কেন মনে করি না আমি বলি, যেহেতু এই শিক্ষার্থীরা তারা এ, এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে যাবে, এটা তো প্ল্যান না। ওই যে মিম ভাই যেটি বললেন, যে এর আগের অভ্যুত্থানগুলোর কথা বলেন, খালিদ মোশাররফের কথা বললেন, একটা হচ্ছে ওয়েল প্ল্যান গণঅভ্যুত্থান, আর একটা হচ্ছে হঠাৎ করে ঘটে যাওয়া, সেটাকে গণঅভ্যুত্থানে নিয়ে যাওয়া। তো যেহেতু এটা ওয়েল প্ল্যান ছিল না, শিক্ষার্থীরা তারা তো রাজনৈতিক ভাবে ব্যাকগ্রাউন্ডে তারা বিশাল অভিজ্ঞ রাজনীতিবিদ না তারা। তো সুতরাং গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে তারা কি করেছে, তারা রাজনীতিবিদদের কাছে তো যাবে, তারা তো রাজনীতিবিদদের কাছে তারা তো প্রথম গেছে। তো যাওয়ার পরে তো হুম রাজনীতিবিদরা তো দায়িত্ব নিতে চান নাই, দায়িত্ব নেননি তারা। তো সেক্ষেত্রে তারা কি করতে পারে? তাদের হাতে আসলে আচ্ছা এখানে ওই সময় অনেক সিদ্ধান্ত তো তারা সহজভাবে নেওয়ার সুযোগ ছিল না। আচ্ছা, তো আমি একটু এই জায়গায় রাজনীতিবিদরা যেখানে আমি সিদ্ধান্ত রানা নিতে পারেননি। আমি একটু অ্যাড আমি করতে চাই, আমি একটু জি অ্যাড করতে চাই। ধরো জি প্লিজ ওই সময়টায় আমাদের সামনে ডক্টর ইউনূস ছাড়া কোনো অপশন কিন্তু ছিল না। কারণ ওই সময় আমাদের হুম অর্থনীতি যে অবস্থা ছিল, আমার ডক্টর ইউনূস একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং আছে, আমার হুম ওই সময় এই ব্র্যান্ডিংটা দরকার ছিল। ওকে, আচ্ছা আমাকে দরকার ছিল, আচ্ছা সেই জন্য ওইটা ছিল বেস্ট অপশন। বাট ওটা কিন্তু নন হুম পলিটিক্যাল একটা অপশন। যখন তুমি একটা অভ্যুত্থানের পরে একটা নন পলিটিক্যাল ফিল্ডে যাও, তখন কিন্তু সেটা খুব রিস্কি হয়ে যায়। যেমন উনি যাদেরকে নিয়ে সরকার গঠন করছেন সুশীল, তারা কিন্তু মধ্যপন্থী লোক, তারা কিন্তু দুই নৌকা পা দিয়ে চলার লোক, গা বাঁচিয়ে চলা লোক। তুমি যখন এক্স্যাক্টলি। সিদ্ধান্ত নিতে বসবা, তোমার মধ্যে যদি গা বাঁচিয়ে চলার মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। কারণ তোমার ওই আচ্ছা সময় কঠোর কঠোর সিদ্ধান্ত নিতে হতো, এই গা এখানে আমি বাঁচানোর লোক মিমের কিন্তু পারে নাই। একটা প্রশ্ন করি। আমরা দুজনেই আপনার ইয়ে করছেন, কিন্তু আমার এখানে একটু ইয়ে আছে। ডক্টর ইউনূসের ক্যাবিনেটে শুধুমাত্র সুশীলরাই ছিলেন না, একই সাথে আন্দোলনের অংশীদার নাহিদ আমি আমি ছিলেন, এটা আমি তারপরে এটা বলতেছিলাম, আমি এই জায়গাটা নাহিদ বলবো। ছিলেন, তারপরে কি যেন মাহফুজ ছিলেন, আরো ওই যে আসিফ ছিলেন। আমরা দেখেছি বরং হচ্ছে অরাজনৈতিক নেতৃত্বের চেয়েও যারা হচ্ছে আন্দোলন করেছিলেন তারা বেশি কলুষিত হয়েছেন, বেশি বিতর্কিত হয়েছেন। আমরা দেখেছি তারা কিন্তু হচ্ছে একেবারে ফ্রেশ নিউবর্ন বেবির মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র তারা আন্দোলন করলো,
করার পরে তারা মোটামুটি মাটি ছিল, মাটি থেকে আকাশের উপরে চলে গেল। কিন্তু আমরা দেখিনি, আমরা নাহিদকে দেখিনি, আসিফকে দেখিনি, কিংবা মাহফুজকে দেখিনি তারা হচ্ছে একজন মন্ত্রী যেভাবে চলে তার বাইরে তারা জীবনযাপন করেছেন, বরং তারা কোনো কোনো ক্ষেত্রে এমন জীবনযাপন করেছেন যেটা কিনা ফ্রেঞ্চ রেভলিউশনের আগে ফরাসি সম্রাট লুইদের যে কালচার ছিল সেরকম জীবনযাপনে তারা উপস্থিত ছিলেন। তাহলে আপনি আমাকে বলেন যে আহ মানে যারা আন্দোলন করলো, যারা কষ্ট করলো, তারাই যদি এরকম জীবনযাপন অভ্যস্ত হয়ে যায়, তাহলে বাকিরা কি করবে? তাদের কাছ এই থেকে নতুন কিছু আমরা পাই না। এই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম না, বাংলাদেশের মানুষের হুম, মনস্তত্ত্ব, এখানেই মনস্তত্ত্ব। মানে প্রথম দেখো এই আন্দোলনের শুরুটা কি হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন থেকে। সেখানেও কিন্তু ওই হুম, যেটা চাই, মানে আমি চাই, আমি চাই, হুম। মানে আমি সরকার চাই, সরকার কামলা হওয়ার চেষ্টা করছিল, তারা মূলত আমরা হওয়ার তারা চেষ্টা করছিল। আন্দোলনটা এখন করেছিল ওই হলো আমি বলছি না, সরকারের। তুমি কাদের দিয়ে পরিবর্তন করবা? হুম, তোমার হাতে যে মাটি আছে সেই মাটির কোয়ালিটি অনুযায়ী যে তোমার মূর্তিটা হবে, তাই না? হুম, তুমি খুব সেটাই। মানে পচা মানে মাটি দিয়ে তুমি উন্নত মানের মূর্তি তৈরি করতে পারবা না। আচ্ছা, তাজমহল বানাইতে গেলে তো সেই মানের পাথর লাগবে। তোমার যদি সেই পাথর না থাকে তো তুমি কিভাবে মানুষ করো? বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব তো ওটা। আচ্ছা, হাসান সাহেব, আপনি আপনার কাছে কালচারটা না। আপনি হাসান সাহেব, আপনাকে এই জায়গায় আরেকটা কোশ্চেন করি। বিপ্লবীরা বা গণ অভ্যুত্থানকারীরা যে ধরনের 1.5 বছরের যে ধরনের ভূমিকা দেখিয়েছে, যারা ক্ষমতায় ছিল তাদের বাইরেও প্রচুর সংখ্যক মানুষ আছে যারা কিনা নানাভাবে বিতর্কিত হয়েছে, দুর্নীতি, এখানে চাঁদাবাজি, ওখানে চাঁদাবাজি, অর্থাৎ মানে যত ধরনের বিতর্কিত করা যায় জুলাইকে, সব কাজটাই তারা করেছে। এবং তাদের কারণেই জুলাইটি কি হাতছাড়া হয়ে গেল না? কি মনে হয় আপনার, হাসান না, সাহেব? আপনি যেভাবে বলছেন কিছু যে ঘটেনি আমি সেটাই বলছি না। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, আমি তো শুরুতে বলেছি যে এই সরকারটা কিন্তু এককভাবে খুব কঠোর শক্তিশালী সরকার ছিল না। এবং নাহিদ, মাহফুজ বা আসিফ, তারা তারা যে খুব পাওয়ারফুল ছিল, তাদের যে বা তাদের যে কোনো ভুল নেই সেটিও আমি বলছি না। কিন্তু এখানে যে বিষয়টা আমি বলি সেটি হলো যে আপনার আপনার প্রশ্নটা কি ছিল জানি বললেন? আমি বলছি যে জুলাই, জুলাই কি বিতর্কিত বা জুলাই আজকে হাতছাড়া হয়ে গেল, এর পেছনে জুলাই গণ অভ্যুত্থানকারীরাই দায়ী কিনা? আচ্ছা, না এভাবে এককভাবে দায়ী করা তো কঠিন, কারণ তাদের যে কোনো অর্জন নেই তা তো না। কিন্তু আমি তো বলেছি যে এই সরকারটা এত শক্তিশালী ছিল না, এবং এখানে যে মূল ভূমিকায় যেসব আমলারা ছিল তারা ছিল একেবারে স্ব অবস্থায় ছিল। তো সামগ্রিকভাবে যে বৈপ্লবিক পরিবর্তনটা আনা দরকার ছিল সেই পরিবর্তন তারা আনতে ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমাকে আমি বলেন, আসলে মোটা দাগে যেটি আমাকে বলতে বলেন, চাই যে আমাকে দিন বলেন। শেষে দেখেন, আমি এই 1.5 বছর পরে এসে দিন শেষে যখন একটি নির্বাচন হলো এবং নির্বাচনের আগে প্রায় 1 বছর ধরে জুলাই সনদ এবং নিয়ে যে আলোচনা হলো, বিশেষ করে দেশের আমূল সংস্কার নিয়ে, তো এইখানে যদি আপনি আলোচনা করেন, আপনি 1.5 বছর নিয়ে অনেক আলোচনা করতে পারবেন, কিন্তু আমরা 1.5 বছরের পরে এসে নতুন ভাবে আমরা দেশকে যেভাবে চেয়েছিলাম, যে একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের মাধ্যমে আমরা একটি বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তো সেটি হলো না কেন? সেই জায়গায় কি আপনি সব দোষ কি জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তাদেরকে চাপাই দিবেন, বা যারা ওই উপদেষ্টা সরকারে ছিল তারা চাপিয়ে দিবেন? তাদের তো সফলতা আছে, তারা তো জুলাই সনদের মাধ্যমে অনেক চমৎকার একটা প্যাকেজ নিয়ে এসেছিল, সেটি কেন বাস্তবায়ন হলো না? সমস্যা হলো দেখেন, তারা অন্তত বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন, রাজনীতিবিদদের তারা যে তারা কিন্তু একটা সুন্দর হ্যাঁ নির্বাচন উপহার দিছে, এটা কিন্তু একটা বড় সফলতা। নির্বাচন দিয়েছে, তো বাংলাদেশের রাজনীতি বিশেষ করে বিএনপির যে 180 ডিগ্রি ইউটার্ন, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। দেখেন, তারা 31 দফা থেকে সরে এসেছে, তারা জুলাই আমি আসবো, জুলাই ওই সনদ জায়গায় আসবো। থেকে সরে এসেছে। কথা হলো যে ওই যে নির্বাচনের আগে গত 15 বছর বিএনপি যে বিষয়গুলোতে বৈপ্লবিক বক্তব্য দিয়েছে, তারা সংবিধান নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্যগুলো দিয়েছেন, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যে বক্তব্যগুলো দিয়েছেন, তার প্রত্যেকটা জায়গায় তারা এখানে এসে ইউটার্ন নিয়েছেন। তো এই যে ইউটার্নটা আচ্ছা, নেওয়া কিসের আমি এই স্বার্থে, জায়গায় কেন? আসবো, এই এই জায়গায় আসবো, প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদের মনে হয় যে এখন বেশি করা দরকার। যে আজকে আমরা এই এতগুলো রক্তের বিনিময়ে, এত সংগ্রামের মাধ্যমে যে প্রধান যে দুটো অর্জন আমি বলি, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা হলো জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় আনন্দের জায়গা, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, যে শেখ হাসিনা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 15 বছরের ফেস্টিবাদী শাসনের বিলুপ্তির মধ্য দিয়ে যে গণতন্ত্রে আমরা ফিরে এসেছি, এটা হচ্ছে দ্বিতীয় সফলতা জায়গা। এই গণতন্ত্রের মাধ্যমে আমরা চেয়েছিলাম নতুন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের জায়গায় প্রধান বাধা কারা হয়েছে? এই প্রধান এসে একেবারে তাজ্জব করে দিয়ে, যে বিএনপি যেদিন শপথ নিয়েছে সেদিন থেকে তারা সেই জায়গা থেকে সরে আচ্ছা, এসেছে। তো আমার আচ্ছা, কাছে আচ্ছা, মনে আমি হয় আমি আমি যে আমি বিএনপির যে গাদ্দারিটা করেছে জাতির সঙ্গে, এবং অতীতেও যেটা করেছিল সেই ধারাবাহিকতা তারা করেছে, এইটা বিএনপিকে আমার কাছে মনে হয় আগামী 100 বছর ভোগাবে। আপনি যেভাবে বলেন না কেন, আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন,
ব্যর্থতার পালা সবার কাছে আছে। গত এখানে কি- 1.5 আমি আমি বছরের আসবো ইউনূস সামাদ সরকারে ভাই, হাসান সাহেব, আমি আপনার কাছে আসবো। আমি একটু মিম ভাইয়ের কাছে আসতে চাই বিএনপির এই জায়গাটা এবং হচ্ছে জুলাই চার্টারে যে ধরনের ব্যাপারগুলো আনা হয়েছিল, সেই ব্যাপারগুলো দিয়ে কি দেশটাকে আমূল আসলে পাল্টে ফেলা সম্ভব ছিল? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হলো, বিএনপি জুলাই চার্টারকে যেভাবে এখন ট্রিট করছে, এই মুহূর্তে এখন যেভাবে ট্রিট করছে, তাতে কি মনে হয়, আপনার কাছে মনে হয় যে বিএনপি আসলে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে এক ধরনের মানে আমি যদি একটু খোলা ভাষায় বলি, তারা কি এটার সাথে প্রতারণা করছে বা এটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? কি মনে হয় আপনার? আমি পেছন দিক দিয়ে আসি। সেটা হচ্ছে, তুমি যেটা বললে, হ্যাঁ, আমি এক বাক্যে যদি বলতে চাই, আমি বলবো যে হ্যাঁ, প্রতারণা করেছে। সালাউদ্দিন যখন সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা কৌশলগত কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, আসলে আমাদের মনে মনে অন্যটা ছিল, এই কথাটাই তো যথেষ্ট। যে তারা যে এটার সাথে প্রতারণা করছে, সেটা মানে স্বীকারোক্তি, এটা তাদের স্বীকারোক্তি যে হ্যাঁ, তারা প্রতারণা করেছে। তো তারা তো স্পষ্ট থাকতে পারতো, প্রথম বলতে পারতো না আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, বাট জুলাই সনদের মূল স্পিরিটকে আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করব। সেটা যদি হতো, তাহলে এটা রাজনৈতিক সততার মধ্যে যাইতো। এটা তোমার আচ্ছা, শেষ প্রশ্ন। তার আগে তুমি যে প্রশ্নটা করছো সেটা কি যেন বলছো? আমি প্রশ্ন করেছিলাম যে জুলাই সনদটা যে রচিত হয়েছিল, সেখানে 84টার মতো পয়েন্ট ছিল। এই জুলাই সনদটা আমি পড়েছি, আমার যতটুকু হ্যাঁ, হ্যাঁ। মানে আছে, এই আমাদের যে রাষ্ট্র কাঠামো বা আমরা যে রাষ্ট্র যে ধরনের ব্যবস্থায় বাস করি, তা থেকে এই চার্টার দিয়ে দেশটাকে আমূল পাল্টে ফেলা সম্ভব ছিল? সম্ভব ছিল? ইটস এ ভেরি গুড কোশ্চেন। ধরো, চার্টার দিয়ে, এই যে চার্টার, ধরো বাংলাদেশে আমরা বলি না বাংলাদেশে কি আইন খারাপ? বাংলাদেশে আইন খারাপ না, কিন্তু আইন আছে। আইন তো ভালো, হ্যাঁ, সমস্যাটা কোথায়? নিঃসন্দেহে আইন ভালো। আইনের প্রয়োগ নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্সাক্ট নাই। তাহলে তুমি সবকিছু তৈরি করলা, কিন্তু সেইটাকে তার কাঠামোগত যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী চলতে দিলা না, তার লাভ হইলো? তুমি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করলা, ভালো কথা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তোমার মতো পুতুল লোকজন বসাই দিলা, তা লাভ হবে কোনো? লাভ হবে না। না। লাভ হবে হুম। না। পরে অন্যান্য যে বিষয়গুলো আছে, ধরো, তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো করলে কিন্তু সত্যিকার অর্থে আমরা আমূল পরিবর্তনগুলো পাইতাম। যেমন ধরো, বিচার বিভাগের কথা বলি। সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। ফলে কিছু কিছু, এই 84টা পয়েন্ট বলো, পুরো 84 না, এই 84 থেকে তুমি কিছু কিছু পয়েন্ট যদি তুমি বের করো, যে পয়েন্টগুলো কিন্তু আসলেই বাংলাদেশকে কিন্তু সত্যিকার অর্থে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যেত। আমি কিন্তু এটা আমি খুব মানে জোর গলায় আমি বলতে পারি। আচ্ছা, আচ্ছা। শাবাদ ভাই, আপনি বিএনপি কে দোষারোপ করেছেন, কিন্তু জামায়াত ইসলামী কি আপনি কোনো দোষ দেখেন না? জামায়াত ইসলামী, আপনি আমাকে বলেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট, ধরুন বাংলাদেশের মানুষের পানির দরকার, বাংলাদেশের মানুষের জ্বালানির দরকার, বাংলাদেশের মানুষের হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থানের দরকার, অসংখ্য অহরহ মানুষ হচ্ছে ভিক্ষা করে বাংলাদেশে, তারপরে কর্মসংস্থানের সংকট আছে, নানাবিধ সংকট আছে। আপনি আমাকে বলেন যে জামায়াত ইসলামী 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের গণমানুষের সংশ্লিষ্ট কোনো একটা বিষয়ে তারা ভোকাল হতে পেরেছে, নাকি তারা শুধুমাত্র ওই এক চক্রের মধ্যেই থেকে গেছে? তাহলে জুলাই হাতছাড়া হয়ে যাওয়ার পেছনে জামায়াত ইসলামের কি আপনি কোন ধরনের দেখেন না, দোষ দেখেন না? বা জামায়াত আসলে ইসলাম দায়ী আপনি যে কি? প্রশ্নটি করেছেন জামাত ইসলামকে নিয়ে, এখানে জামাত ইসলামের প্রতিনিধি থাকলে প্রশ্নটা তার জন্য ভ্যালিড হইতো। তবে একজন বিশ্লেষক হিসেবে আমি কিছু কথা বলতে পারি, কারণ সরাসরি তাদের বক্তব্য তো আমি আসলে এভাবে বলতে পারি না, কারণ জানিও না আমি আসলে। তবে আমার দেখা, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে দায় তো কিছু না কিছু আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনীতিক যারা করেন, তাদের একটা বড় সমস্যা হলো যে তারা টু দা পয়েন্টে আলোচনা, রাজনীতি আন্দোলন বা আহ, মানে রাজনৈতিক কর্মসূচি যেগুলো করেন কম। তারা মোটা দাগে নানান ইস্যু নিয়ে তারা করেন, যেমন তারা একটা আন্দোলন ঘোষণা করলো বা একটা মিছিল দিল বড় আকারে। তারা অনেক করেছে, এরকম দেখেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, তেলের দাম কমাইতে হবে, এরকম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এরকম নানান ভাবে তারা একটা কার্যক্রম তারা সবসময় করে থাকে, এবং আজকেও দেখেন তাদের একটা মিছিল ছিল। তো এইটা তারা মোটাদের দাগে করে। কিন্তু আমি একটু বিএনপি নিয়ে আলোচনা করে তারপর আমি এখানে আসছি, একটু শুনে দেখেন। সময় কিন্তু আমি কম। প্রথমে যেটা বলেছিলাম, হ্যাঁ, আমি প্রথমে সময় যেটি কম বলেছিলাম আমাদের, সেটি হলো যে যে বিএনপি জুলাই সনদ এবং গণভোট নিয়ে তারা প্রতারণা করেছে, 180 ডিগ্রি তারা ঘুরে এসেছে, এটি হচ্ছে একটি দিক। তো তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক সংস্কৃতি। দেখেন, গণ অভ্যুত্থানের পর থেকে শুরু করে আপনি যদি একটু গণমাধ্যমে খেয়াল রাখেন, রাজনৈতিক সংস্কৃতি একটিও কি পরিবর্তন হয়েছে? সেই চাঁদাবাজি, সেই খুন খারাপি, সেই যে লুটের তন্ত্র, না, সেগুলো রাজনীতিকে সেগুলো ব্যবহার ঠিক করা, আছে। রাজনীতিকে আপনি পেশা আমি হিসেবে সেগুলো ব্যবহার করা, সেগুলো মেনে নিচ্ছি। এই যে আসাদ সাহেব, জায়গায়, এই জায়গায় কিন্তু আসাদ সাহেব, পরিবর্তন আমি আনতে আমি পারেনি। আপনাকে বলি, আমি আমি এই জন্যই আমরা আলোচনা করছি
যে বাংলাদেশের কোনো কিছুই পরিবর্তন ঘটে নাই, এই কারণে আমরা বলছি যে জুলাইটাকে হাতছাড়া হয়ে গেছে। এগুলো হচ্ছে, আমি বুঝতে বলছি পেরেছি। জামায়াত, আপনি স্পেসিফিক বলেন, আপনার কাছে সময় হলো 30 সেকেন্ড, আপনি বলেন যে জামায়াত ইসলামী এই জুলাই গণ অভ্যুত্থান হাতছাড়া হয়ে যাওয়ার পেছনে জামায়াত ইসলামীর দায় আছে কি নেই, 30 সেকেন্ডে বলবেন। না, সরাসরি দায় যদি বলেন, কারণ জুলাই হাতছাড়া হওয়ার পেছনে যদি আপনি বলেন যে হাতছাড়া বলতে কি বোঝান, আমি তো বলবো যে রাজনৈতিক কালচারের কথা যদি বলেন, তো তাহলে বেটার দেন বিএনপি তাদের রাজনৈতিক কালচার, তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে আছে। আমরা এখন যদি আমরা বলেন জুলাই গণমানুষের সনদ দিক থেকে বাস্তবায়নের ক্ষেত্রে, গণমানুষের দিক থেকে বলছি হাসান সাহেব, আমি আমি বুঝতে পারছি, আপনার আপনার কথা বুঝতে পারছি। আমি লাস্ট কোশ্চেন করবো মিম ভাইকে। মিম ভাই, এই যে জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে, আগেও ছিল। আওয়ামী লীগ ব্লকটা তারা সবসময় মুক্তিযুদ্ধকে তাদের মানে এক ধরনের অপকর্মকে জায়েজ করবার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। কিন্তু আমরা দেখেছি যে মানে একটা পাল্টা ন্যারেটিভও তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধকে নানাভাবে তার ইতিহাস বিকৃত করা হচ্ছে, একটা পক্ষ দাবি করছে। আপনি কি মনে করেন যে জুলাইয়ের পরে কি মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা হয়েছে? আহ সংক্ষেপে জুলাই সংক্ষেপে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো জায়গাটা আমি দেখি নাই। জুলাই পরে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো জায়গা আমি দেখি নাই। তবে হ্যাঁ, মুক্তিযুদ্ধকে ব্যবহার করার টেন্ডেন্সিটা ছিল। যেমন বিএনপি কিন্তু আহ, অনেকটা আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার হুম, করত, বিএনপি চাইছিল হুম, সেইভাবে হয়তো ব্যবহার করলে হয়তো তারা কিছু লাভ আনতে পারে। হয়তো তারা একই ভেবেছিল ন্যারেটিভ, একই বয়ান। যে একই একই ধরনের বয়ান। হুম, বিএনপিতে বয়ান দেওয়ার দরকার নাই, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছেন। সো হুম। বিএনপিতে বয়ান দরকার নাই। এই বয়ান আওয়ামী লীগের দরকার আছে, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে কেউই মুক্তিযুদ্ধের সময় ছিল না, ফিল্ডে মুক্তিযুদ্ধ করেনি, ফলে তাদেরই বয়ান দরকার। মানে তারপরে ফলে ব্যাপারটা কি, বিএনপির বিএনপি কি নব্য আওয়ামী লীগ হিসেবে আবির্ভূত হচ্ছে, না, মানে তারা কি? বিএনপি বিএনপি নব্য আওয়ামী লীগ হিসেবে আবির্ভূত হচ্ছে বা সেটা হতে চায়, তাও পারবে না। কারণ আওয়ামী লীগ যতটা নিচে নামতে পারে কোনো সভ্য রাজনৈতিক দলে বা কোনো ন্যূনতম সভ্যতা কোনো মানুষের মধ্যে থাকলে সেটা সম্ভব না। আমি এখনো বিশ্বাস করি বিএনপির মধ্যে সেই ন্যূনতম সভ্যতাটুকু আছে, ফলে তারা চাইলেও পারবে না। আর একটা জিনিস হচ্ছে, আওয়ামী লীগের যেমন ফিক্সড যে আওয়ামী লীগ একটা ধর্ম, তাই না? বিএনপি তো একটা ধর্ম হইতে পারে না। যেহেতু আওয়ামী লীগ একটা ধর্ম, ফলে আওয়ামী লীগ অনেক নিচে নামতে পারে। কারণ তুমি যখন ধর্ম বিশ্বাস করো তখন তোমার কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই। আমি মুসলিম, আমি কি পড়াশোনা করে মুসলিম হয়েছি? হই নাই। আমি মুসলিম তাই মুসলিম, এবং এখানে আমি কোনো মুসলিম সম্পর্কে কোনো খারাপ কথা বা কোনো কিছু শুনতেও পারি না, একেবারে অন্ধভাবে মুসলিম। আওয়ামী লীগ যারা করে তারা তাই। ফলে বিএনপি চাইলেও ওই জায়গায় নামতে পারবে না। এটা কিন্তু আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণের একটা ভালো দিক। বিএনপি কিন্তু খারাপের দিকে গেলে আন্দোলন করে নামায় ফেলা সম্ভব। কিন্তু আচ্ছা, জি জি। এখানে একটা জিনিস আমি বলি, তোমার ওই আগের প্রশ্নের সাথে এটা রিলেশন আছে, সেটা হচ্ছে জামাতের দায় আছে কিনা। জামাত এবং এনসিপি দুইজনের দায় আছে। কিভাবে দায় আছে সেটা বলি। যখন সংসদ একটা আলোচনার জায়গা, তাই তো? দেখো আজকে হুম, বিএনপি যখন আগে সংসদে ছিল, তখন বিএনপি কে সংসদে আওয়ামী লীগের সুরঞ্জিত দার কথা আমার এখন মনে আছে, নাস্তানাবুদ করে ছাড়তো। ফলে বিএনপি হুম। অনেক কিছু চাইলেও করতে পারতো না। আজকে জামাত এটা করতে পারতেছে না। বাট আমরা জানি জামাতের রাজনীতিবিদরা অনেক সিজন রাজনীতি করে, তারা রাজনীতি একটা পর্যায়ে অতিক্রম করে এখানে, তারপর তারা পারে না। আমার কাছে মনে হয় এই না পারার পেছনে একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে জামাত যে বাংলাদেশে রাজনীতি করে, সেই রাজনীতিতে তাদের কিছু অমীমাংসিত প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তারা ফয়সলা করে নাই। এই ফয়সলা না করার কারণে তারা এটা পারে না। নাম্বার ওয়ান, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে অবস্থানটা, তারা স্পষ্ট করে সেটা বলে না, তারা ঘুরায় পেঁচায় বলে। যখন মানুষ ঘুরায় পেঁচায় বলে, তখন তার বোল্ডনেসটার ঘাটতি হয়। ফলে সংসদে ওইটা তাদের কিন্তু অবচেতন মনে ওইটা কিন্তু রিফ্লেকশন থাকে। আর একটা বিষয় আছে, নারী নেতৃত্বের অবস্থান নিয়ে তার যে অবস্থানটা, নারী নেতৃত্বের তার, এই দুইটা জায়গা তারা যদি ক্লিয়ার করতে না পারে, তাহলে তাদের ওই শক্ত অবস্থানটা তারা তৈরি করতে পারবে না। আর এনসিপির কথা জি, যদি বলি, আমি শেষ আর করতে চাই। সর্বশেষ বলি, আর এনসিপির কথা যদি বলি, এনসিপি একটা নবীন রাজনৈতিক দল। হুম। ফলে এদেরকে ওই জায়গায় যাওয়ার জন্য সময় দিতে হবে, সেই সময়টা কিন্তু এখন ওদের দেওয়া হয় নাই। ফলে ওদের লং ওয়ে টু গো। তাদের কাছ আচ্ছা, থেকে মোট এখন জি এক্সপেক্ট জি। করি না। আমরা 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 আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আমাদের মূল বিষয় ছিল যে জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের হাতছাড়া হয়ে গেছে কিনা, এই বিষয়টি আমাদের দুজন সম্মানিত আলোচক গাজী সালাউদ্দিন মাহমুদ মেইম এবং হাসান সাফায়েত তারা অনেকগুলো আলোচনা করেছেন। তারা বলেছেন যে গণঅভ্যুত্থান অনেকটা মানুষের হাতছাড়া হয়ে গেছে, আবার কিছু কিছু ভালো অর্জনও তারা বলেছেন। তবে সামগ্রিকভাবে আমরা যদি বলি যে 1971 বা 47, তারও আগে 47, কিংবা 90 এর গণঅভ্যুত্থান, কিংবা আহ, সাম্প্রতিক কালের 2024 সালের যে গণঅভ্যুত্থান বাংলাদেশের হয়েছে, এর মূল কারণ ছিল যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, এখানে যে ধরনের বৈষম্য রয়েছে, রাজনৈতিক যে শোষণ রয়েছে,
বা নিপীড়ন রয়েছে, এই নিপীড়নগুলো কাটিয়ে তুলবার জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটা মূল স্পিরিট ছিল, যেটা একাত্তরে ছিল বা তার আগেও ছিল। কিন্তু আমরা দেখছি দুর্ভাগ্যজনক বাংলাদেশে বারবার বাংলাদেশের মানুষ প্রাণ দিচ্ছেন। ৭১ ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, তারপর আমাদের ভালো আমরা দেশ পাইনি। ২৪ এসে আমরা দেখলাম প্রায় ২০০০ মানুষ প্রাণ দিলেন, তারপর আমরা যে গণতান্ত্রিক মুক্তি দরকার মানুষের, সেটি কিন্তু হয়নি। পুরনো ব্যবস্থায়, পুরনো কাঠামোতেই কিন্তু এখনো বাংলাদেশটা চলছে। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আজকে জুলাই মাসে দাঁড়িয়ে আমরা আশা করব যে বাংলাদেশ অন্তত বাংলাদেশের মানুষের বা গণমানুষের দেশ হোক। মিম ভাই কিছু বলতে চাচ্ছেন, হ্যাঁ, তিনি আমি বললেই একটা হয়তো জিনিস আমরা। বলতে চাই, সেটা হচ্ছে, দেখো, আওয়ামী লীগ যে অত্যাচারটা করছে, সেই কাছে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রাষ্ট্রকে এইভাবে, রাষ্ট্রের ভিতরে একটা নেতৃত্ব এইভাবে অত্যাচার করছে? তুমি সবকিছু বাদ দাও, পিলখানা ঘটনাটা ঘটো, শুধু পিলখানার ঘটনা দিয়ে কি আওয়ামী লীগকে আস্থা করে ফেলা যায় না? চরম দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই আওয়ামী লীগের একটি বিশাল ভক্তকুল আছে, তোমার বন্ধুদের মধ্যেও আছে, আমার বন্ধুদের মধ্যেও আছে, অন্ধভক্ত। না ভাই, নিঃসন্দেহে। এবং আমি যখন ওইটাই বলছি যে যখন বাংলাদেশের ভিতরে এখনো আওয়ামী লীগের, শেখ হাসিনার ভক্তকুল থাকে, সেই বাংলাদেশে তুমি পরিবর্তন কিভাবে আশা করো এত সহজে? না, Not সেটা তো possible. একটা আছে। আমি বলছি জুলাই ব্যর্থতার কারণে কি শেখ হাসিনার ফিরে আসার প্লটটা তৈরি হচ্ছে কিনা। লাস্ট কোশ্চেন, আপনি যদি চাইলে শেষ করতে পারেন ১ মিনিট। আমি এটা বলবো না, ওটার সাথে এটা রিলেশনশিপ নাই। কারণ হলো, আওয়ামী লীগের ভেতরে, শোনো, জুলাই তুমি সবকিছু করো, কিন্তু দুইটা জিনিস, বাংলাদেশের ভেতরে শেখ হাসিনার প্রতি অন্ধ সমর্থক গোষ্ঠী, এদের একটা প্রভাব, সেই সাথে তারা, সেই সাথে আপনি তো নিজেই বলেছেন তারা ধর্ম অনুসরণ করেন, ফলে তারা শয়তানেরও তো অনেক হ্যাঁ, এখন অসংখ্য পূজারী আছে। ফলে ফলে তুমি কিন্তু পাকিস্তানে যে কোনো ভারত ভক্ত খুঁজে পাবা না। ভারতের মধ্যে যারা মুসলমান নিপীড়িত হয়, তারা কিন্তু কখনো ভাবে না আমি বাংলাদেশে পাকিস্তান চলে যাই। হুম। কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যাদের ভাবনায় সবার আগে ভারত। যেটা বলছিলাম, বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগের অন্ধভক্ত একটা বড় অংশ, এবং এই অংশটার ভিতর কিছু সবচেয়ে শক্তিশালী, এরা সংখ্যায় বা অনুপাতে কম হলে শক্তিশালী অংশ, সুশীল সমাজ এবং সাংস্কৃতিক কর্মী, এটা বিশাল অংশ। তো এদের প্রভাব কিন্তু অনেক। দর্শক, এই মুহূর্তে টেকনিক্যাল কারণে আমাদের সম্মানিত অতিথি মিস্টার হাসান সাফায়েত হয়তো সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি মিম ভাই, আপনি যেটা বলছিলেন যদি শেষ করেন। আচ্ছা, আমি তোমাকে যেটা বলছি, যে বাংলাদেশের ভেতরে একটি অংশ কিন্তু আওয়ামী লীগের হয়ে এখনো কাজ করছে। তুমি দেখো যে হুম। আহ, এই যে একটা কালচারাল ফ্রন্ট, একটা সুশীল সমাজ, এদের সংখ্যায় ছোট হলেও এদের কিন্তু প্রভাব অনেক। বাট ওদের একটা বড় অংশ, বলতে পারো প্রায় সকলেই কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের অনুগত। তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে অন্ধের মতন। এবং সেই সাথে তোমার দেখো, ভারত রাষ্ট্র কিন্তু সবসময় আওয়ামী লীগকে ব্যাক করে আছে। এবং শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে কিন্তু পৃথিবীর কোনো দেশ আশ্রয় দেয়নি, ভারত আশ্রয় দিয়েছে। ফলে এই সব কিছুর মধ্য দিয়ে তুমি ওই জায়গাটায় পৌঁছানো, থিংস আর নট সো ইজি। জি, অসংখ্য ধন্যবাদ গাজী সালাউদ্দিন মাহমুদ মিম এবং আমাদের আরেকজন সম্মানিত অতিথি হাসান সাহেব। দর্শক, আমরা প্রতি রোববার এবং বৃহস্পতিবার ভিশন 24 এই আলাপ অনুষ্ঠান নিয়ে হাজির হই। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। অশেষ ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।